দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, সঞ্জয় রায়ের ডিএনএ রিপোর্ট সামনে এবং যেখানে যে বিষয় স্পষ্ট হচ্ছে যে সঞ্জয়ই ধর্ষক, এমনই বিষয় কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হচ্ছে সঞ্জয় রায়ের ডিএনএ রিপোর্টে। আপনাদের জানিয়ে রাখবো যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি। আরজিকর কাণ্ডে ধৃত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই ধর্ষক, কার্যত নিশ্চিত সিবিআই। কারণ সঞ্জয় রায়ের যে ডিএনএ রিপোর্ট এসছে সেই ডিএনএ রিপোর্টে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষা। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ তথ্য। চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয় রায়, ডিএনএ রিপোর্টে তেমনই ইঙ্গিত বলে সূত্রের খবর। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষা, একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। আরজিকরের ঘটনা ঘটিয়েছে সঞ্জয়ই, কার্যত এই তথ্যেই সায় সিবিআই। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়, নির্যাতিতার লালাতেও মিলেছে সঞ্জয়ের ডিএনএ। সঞ্জয়ই ধর্ষক, কার্যত নিশ্চিত সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো, গত 9 আগস্ট নিউটাউনে গুলি করে খুন, বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ। নিউটাউনে রাম মন্দিরের কাছে বাইকে করে গুলি চালানোর অভিযোগ। দুই দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। মৃত নাসির উদ্দিন খান ভাঙড়ের পোলেরহাটের বাসিন্দা। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন করা হয়েছে, এমনটাই দাবি করছে পরিবার। তদন্তে ইকো পার্ক থানার পুলিশ। ঘটনাস্থলে নিহতের গাড়ি থেকে মিলেছে ইট, সাপ্লায়ারের একাধিক রসিদ। অন্যদিকে নাসির উদ্দিনের বিভিন্ন ব্যবসায়িক পার্টনারকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাস্তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করেছে পুলিশ। বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ, এমনই অভিযোগ সামনে আসছে। মৃত নাসির উদ্দিন ভাঙড়ের পোলেরহাটের বাসিন্দা। নিহতের ব্যবসায়ী সঙ্গী কাজী রফিকুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন, দাবি পরিবারের। আপনাদের জানিয়ে রাখবো, নিউটাউনে গুলি করে খুন। শাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাকিল, কি জানা যাচ্ছে এই বিষয়ে? গতকাল রাতে যখন ভাঙড়ের বাসিন্দা পদ্মপুকুরের সেই ভাঙড়ের বাসিন্দা নাসির খান, তিনি কিন্তু নিউ টাউনের যে রাম মন্দিরের আইল্যান্ড, সেই আইল্যান্ডের কাছে বসে কিন্তু চা খাচ্ছিলেন। সেই সময় দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তাকে কিন্তু গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন এই নাসির উদ্দিন খান এবং তাকে পুলিশ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মহকুমা হসপিটালে নিয়ে গেলে বিধাননগরে, সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই রাতভর তল্লাশি চালায় ইকো পার্ক থানার পুলিশ। তারপরেই কিন্তু 3 জন ব্যক্তিকে ডাকা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সন্দেহজনকভাবে তাকে এবারে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু যে তার ব্যবসায়ী পার্টনার যে কাজী রফিকুল ইসলাম হাড়োয়ার বাসিন্দা, সেই ব্যবসায়ী পার্টনারকেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করে বারাসাত কোর্টে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে। এলাকার সিসিটিভি ফুটেজ যেগুলি আছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে, তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু ইকো পার্ক থানার পুলিশ। একদমই ধন্যবাদ জানাবো। শাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। নিউটাউনে গুলি করে খুন। নিহতের বাবা কি বলছেন শোনাবো। হাওড়াতে ইট ভাটা করেছিল 2 বছর। ওই 2 বছর ইট ভাটা করে এবছরে হিসেব নিকেশ হচ্ছে। হিসেব নিকেশে ওই যে পরাগ বলে যে ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রফিকুল কাজী, উনি হিসেব ঠিক মানছে না। উনি 5 বার হিসেব করছে। একবার বলছে এই হিসেবটা ঠিক, আবার বলছে এই হিসেব ঠিক, এই হিসেবটা ঠিক, এই ভেবে উনি শুধু হিসেব শুধু টন্ডাই মন্ডাই করছে। যে ম্যানেজার রাখা হয়েছে, ম্যানেজারের কথাও লিখছে না। লাস্টে এই ইদানিং ম্যানেজারকেও ট্রান্সফার করে দিয়েছে, সে ম্যানেজার আর রাখেনি, নতুন ম্যানেজার নিয়ে সেখানে বসেছে। আপনাদের কি মনে হচ্ছে যে কালকে যে ঘটনা ঘটেছে সেখানে পুরো 100% করেছে? আমি তো জানতাম ওই ভাটাটাকে একা লওয়ার জন্যে বা পয়সা করি সব আত্মসাৎ করার জন্যে ওই চাল ছেড়ে ও আমার ছেলেকে মেরে দিয়েছে। নিহত নাসির উদ্দিনের বাড়িতে আরাবুল ইসলাম। পরিবারের সঙ্গে কথা আরাবুলের। ব্যবসায়িক পরিকল্পনা করে ব্যবসায়িক কারণে খুন করা হয়েছে, এমনটাই দাবি করছে আরাবুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখবো,
ব্যবসায়িক কারণে পরিকল্পনা করেই খুন করা হয়েছে, এমনটাই দাবি আরাবুল ইসলামের। নিহত নাসির উদ্দিনের বাড়িতে আরাবুল ইসলাম পরিবারের সঙ্গে কথা। আরাবুলের ব্যবসায়িক কারণে পরিকল্পনা করেই খুন করা হয়েছে, এমনটাই দাবি করছেন আরাবুল ইসলাম। ব্যবসায়িক কারণে পরিকল্পনা করে খুন করা হয়েছে, এমনটাই দাবি করেছেন আরাবুল ইসলাম এবং নিহতের বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন আরাবুল ইসলাম। নিহত নাসির উদ্দিনের বাড়িতে যান আরাবুল ইসলাম, পরিবারের সঙ্গে কথা বলে কি জানিয়েছেন আরাবুল ইসলাম শোনাব। ঘটনাটা, ছেলেটা অত্যন্ত ব্রেনি ব্যবসায়ী ছেলে, অত্যন্ত সৎ ছেলে। আমরা যেটা এলাকার ছেলে হিসাবে জানি। হাড়োয়ায় একটা ইটভাটা নিয়ে ব্যবসা করছিল, আরও অন্য ব্যবসা আছে। ইটভাটার ব্যবসাটা যেটা করছিল মালিক, ওরা দুজন মালিক, ওখানকার একটা ছেলে মালিক আর ও মালিক। সেখানে বেশ কিছুদিন ধরে ওদের টালবাহানা চলছিল। ও বলছে ভাটা ছেড়ে দিতে হবে, এ বলছে না ছাড়বো না, যে কোনো কারণে, যে আমি এতদিন ধরে টাকা দিয়েছি, টাকাটা এর বেশি টাকা। এইবার সেই কারণে ওদের মধ্যে একটা মন কষাকষি চলছে। কিন্তু এমন দুর্ভাগ্য যে পরিকল্পনা ছিল ওর মেরে দেওয়া, কিন্তু এ জানতে পারিনি। এমনভাবে পরিকল্পনা করেছে, নিউ টাউনে এসে, হাড়োয়ার ছেলে নিউ টাউনে এসে একে মার্ডার করছে। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, নিহত নাসির উদ্দিনের বাড়িতে যান আরাবুল ইসলাম, কথা বলেন, পরিবার কি জানালো? একেবারে কাল রাত্রি যখন টাউনের একটি জায়গায় ভাঙড়ের ছেলে নাসিরুদ্দিন তাকে স্পুট আউট করা হয়, সেখানে তার মৃত্যু। তার সেই ঘটনার পরেই কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার বাবা যেটা দাবি করছেন যে হাড়োয়াতে সেখানে একটি ইটভাটা আছে, সেই ইটভাটায় পার্টনার হিসেবে ব্যবসা করতেন নাসিরুদ্দিন, যেখানে রফিকুল ইসলাম হাসান তার দুই বন্ধুর এই পার্টনারই ব্যবসাটা করতেন। এবং দীর্ঘদিন 2 বছর ব্যবসায় বেশ ভালো মুনাফা হওয়ায় প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা একটি গড় মিল হয়। যে গড় মিলের জন্য কিন্তু যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজারকেও কিন্তু বাদ দেওয়ার অভিযোগ ওঠে রফিকুলের বিরুদ্ধে। এমনকি বারবার হিসেব চাইলেও কিন্তু কোনো রকম ভাবে হিসেব দিত না। তবে সেই বিবাদের জেরেই কিন্তু গতকাল রাতে যখন নিউ টাউনে যায়, সারাদিন তিনি রফিকুল নাসির সারাদিন বাড়িতে ছিলেন। বিকেলের দিকে যখন নিউ টাউনে যায়, রাতে ইকো পার্ক থানার পাশে সেখানে একটি চায়ের দোকানে বসে, সেখানেই তার এই ঘটনা ঘটে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে দাবি করা হচ্ছে যে এই ঘটনার সাথে সরাসরি রফিকুলই জড়িত, এবং পাশাপাশি আরো ওর সাথে বেশ কয়েকজন জড়িত আছে বলে দাবি করা হচ্ছে। তবে ইতিমধ্যে যে নাসির উদ্দিনের গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তারিতে অত্যন্ত খুশি পরিবারের। পাশাপাশি আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে আসেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তার ছেলে হাকিমুল ইসলাম। তারা পরিবারের সাথে, বাবা মায়ের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং যারা দোষী তাদের শাস্তির দাবি জানান। একদমই, ধন্যবাদ জাহাঙ্গীর। এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান? খাস নিউ টাউন এলাকায় রাম মন্দিরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী। তার কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও। তাই মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন, পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের মহিলাদের নিরাপত্তায় ব্যর্থ মুখ্যমন্ত্রী, তার কুশাসনে নিরাপদের সাধারণ মানুষজনও নেই। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবি জানাচ্ছেন, পোস্ট করেছেন এমনটাই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিউ টাউনে শুট আউটের পর এমনই পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। নিউ টাউনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। খাস নিউ টাউন এলাকায় রাম মন্দিরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। অন্যদিকে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের অক্ষম, আমরা আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী, এমনটাই পোস্ট সুকান্ত মজুমদার। এবার নজর রাখবো যে খবরে, হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকাকে সিটি স্ক্যানের সময় শ্লীলতাহানির অভিযোগ সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। হাওড়া হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার সময় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে।
সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী এক কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা ওই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। জগন্নাথ রয়েছেন আমাদের প্রতিনিধি। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ সামনে আসছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? দেখো, যে প্রশ্নটা উঠছে একেবারে গতকালকে রাত্রিরে যখন সিটি স্ক্যানে 13 বছরের এক নাবালিকা যখন সিটি স্ক্যান বিভাগে যায়, সেখানে সিটি স্ক্যানের জন্য যায়, তার মা সঙ্গে ছিল, কিন্তু মাকে বাইরে রেখে সিটি স্ক্যানের যে কর্মী সে ভেতরে নিয়ে গিয়ে সিটি স্ক্যানের জন্য বেশ খানিকক্ষণ নিয়ে যায়। তারপরে যেটা অভিযোগ আসছে যে এই 13 বছরের নাবালিকা কিশোরী একদম কাঁদতে কাঁদতে ভীত অবস্থা হয়ে ছুটে আসে এবং অন্যান্য যে আত্মীয় পরিজনরা রয়েছে এই হাসপাতালে যারা এসেছিল তাদের সাহায্য চায় যে তাকে বাঁচানো হোক। তারা আতঙ্কে কাঁপতে থাকে এবং বিভিন্নভাবে বলতে থাকে যে তাকে ব্যাড টাচ করা হয়েছে, বিভিন্নভাবে তাকে শ্লীলতাহানির চেষ্টা করছিল এই সিটি যে কর্মী ছিল ভেতরে, অস্থায়ী কর্মী। এবং যেটা প্রশ্ন হচ্ছে যে হাসপাতালের সুরক্ষা, অর্থাৎ এই যে হাসপাতালের মধ্যে একটি মহিলা অর্থাৎ একটা কিশোরী সিটি স্ক্যানে গেছে, তার পরিজন আত্মীয়জনকে কেন ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়নি, একজন গার্জেনকে ভেতরে রাখতে হয়, সেটা কেন করা হয়নি। এবং এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে পরিবারের লোকজন আছে এবং এই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় এবং তার হাওড়া থানার পুলিশ এসে ঘটনাস্থল তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা। তবে আজ সকাল থেকে একবারে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ডিওএফআর তরফ থেকে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে, ওখানে প্রতিবাদ করা হচ্ছে যে হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন দিয়ে, এবং সবচেয়ে সুপারকে ঘিরেও বিক্ষোভ দেখানো হচ্ছে। সুরভ কেন এই হাসপাতালে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিভাগ আছে, যেখানে এক্স রে বিভাগ আছে, যেখানে সিটি স্ক্যান বিভাগ আছে, যেখানে কিশোরী অথবা মহিলারা যখন যাবে চিকিৎসার জন্য, কেন বাড়ির একজনকে রাখা হয়নি, কেন গুরুত্ব দেওয়া হয়নি, সেই বিষয়টা নিয়েও ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন আসছে এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত সরগরম হয়ে রয়েছে হাওড়া হাসপাতাল চত্বর এবং ডিওএফআই বিক্ষোভ দেখাচ্ছে। একদমই, ধন্যবাদ তোমার। পাশাপাশি যে খবরে নজর রাখবো, হাসপাতালের মধ্যে নার্সের শ্লীলতাহানির অভিযোগ। বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা, থানায় অভিযোগ দায়ের নার্সের তরফে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রোগীকে। অভিযুক্ত দ্রুত শাস্তির দাবিতে স্বাস্থ্যকর্মীদের মিছিল, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিল ইলামবাজারের স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ, বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। আপনাদের জানিয়ে রাখবো, থানায় অভিযোগ দায়ের নার্সের তরফে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত রোগী। অভিযুক্ত দ্রুত শাস্তির দাবিতে স্বাস্থ্যকর্মীদের মিছিল, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন মহিলারা। দেখছেন সেই ছবি, হাসপাতালের নার্সের শ্লীলতাহানির অভিযোগ আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মিছিলে সামিল হয়েছেন ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিল, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিবাদ মিছিলে ইলামবাজারের স্বাস্থ্যকর্মীরা। ইলামবাজারের যে ঘটনা ঘটেছে, একজন নার্সকে শ্লীলতাহানির অভিযোগ, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মিছিল, সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং অভিযুক্ত দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। মহিলা স্বাস্থ্যকর্মীরা তারা মিছিলে সামিল হয়েছেন। ফিরলাম বিরতির পর। আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিক, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক, আরজিকর সহ নানা জায়গায় অস্থায়ী ক্লিনিক খোলা হয়েছে। 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখা হবে। প্রেসক্রিপশনেও লেখা আরজিকরের বিচার চাই, আরজিকরের বিচার চাই, এরকম লেখা প্রেসক্রিপশনে। আন্দোলনের মাঝে যে অভয়া ক্লিনিক, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিক শহরের বিভিন্ন প্রান্তে।
শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শুভঙ্কর, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক খোলা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কর্মসূচি তারা নিয়েছেন, যারা সেখানে রয়েছেন, কি বলছেন তারা? দেখো, তাদের কাছে অবশ্যই আগে যাব, কিন্তু তার আগে আমি একটু চিত্রটা দেখিয়ে দিই। আমার ক্যামেরা পার্সন মনোজ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, একটু দেখাতে বলবো যে এই যে অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিক কিন্তু মূলত আরজি করের যে 9 আগস্টের নক্কারজনক ঘটনা, তার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নির্যাতিতার জন্য বিচার চেয়ে সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি করে, কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে এই অভয়া ক্লিনিক। এবং তোমায় জানিয়ে রাখি, কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে এই অভয়া ক্লিনিক খোলা রয়েছে। আমার ঠিক পেছনে আমি একটু দেখাতে চাইবো যে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, ঠিক একটি হাসপাতালে যে ধরনের ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টগুলো এখানে রয়েছে। ইএনটি, আই, অর্থ, সার্জারি, স্কিন, গাইনি, পেডিয়াট্রিক, যাবতীয় ডিপার্টমেন্ট কিন্তু এইখানে খোলা হয়েছে। এবং যে জুনিয়র ডাক্তাররা, মূলত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র এখানে নয়, আরজি কর হাসপাতাল, কুমোরটুলি, সেই সঙ্গে রানুছায়া মঞ্চ, আমি ধর্মতলায় রয়েছে, এই ধর্মতলা, এই বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবেই অভয়া ক্লিনিক খোলা হয়েছে যাতে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। এবং সেই কারণেই তাদের এহেন উদ্যোগ তারা জানাচ্ছেন। শুধু এই কর্মসূচি নয়, সেই সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কর্মসূচি তাদের রয়েছে। এইখানে উপস্থিত যে ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং তাদেরকে বা তাদের এই যে কর্মসূচি আজকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে জেনে নেব। একজন ডক্টরকে আমরা পেয়েছি কলকাতা মেডিকেল কলেজ থেকে, তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে অভয়া ক্লিনিক আজকে খোলা হয়েছে, মূলত এখান থেকে আপনাদের কি বার্তা প্রথমত, এবং দ্বিতীয়ত রোগী কেমন আসছে, কিভাবে পেশেন্ট দেখা হচ্ছে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখছি একটি হাসপাতালে যেরকম ডিপার্টমেন্ট থাকে এখানেও ডিপার্টমেন্ট রয়েছে, কতটা সাকসেস হচ্ছে এই অভয়া ক্লিনিক? দেখুন, প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে এরকম একটা আমরা তো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছি, কিন্তু আমরা বরাবরই বলে এসেছি এবং আপনারা হাসপাতালে গিয়ে আপনারাও নিজেরা দেখেছেন যে ওপিডি আইপিডি সার্ভিসেস সবকিছু চলছে। আমাদের স্যারেরা ম্যাডামরা এটা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই ব্যাপারে 21-22 দিন 23 দিন ধরে এই জিনিসটা চলছে। একটা আমাদের এই আন্দোলনকে দমন করার জন্য একটা চেষ্টা চলছে, প্রথম দিন থেকে একটা অপপ্রচার চলছে যে রোগী পরিষেবা নাকি ব্যাহত, জুনিয়র ডাক্তাররা কাজে নেই তাই রোগী পরিষেবা ব্যাহত। অথচ আমরা কিন্তু হাজার হাজার রোগীর সঙ্গে কথা বলছি, তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলছি, আপনারাও দেখেছেন, তারা প্রত্যেকে বলেছে যে আমরা রোগী পরিষেবা পেয়েছি, ডেলিভারি হয়েছে, অপারেশন হয়েছে, সব হয়েছে। তো কাজেই আমরা সবসময় বলে এসেছি পরিষেবা ব্যাহত নয়, আমরা কর্মবিরতিতে রয়েছি। এই যে অভয়া ক্লিনিক, এটার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বারবার বলছি যে আমরা কাজে ফিরতে চাই। আমরা জুনিয়র ডাক্তার, আমরা কাজ শিখতে এসেছি, আমরা ডাক্তারি শিখতে এসেছি, আমরা কাজে ফিরতে চাই, কিন্তু সেই পরিবেশ হাসপাতালে নেই। আজকে যদি একটা সেমিনার রুমের ভেতরে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আপনি কিভাবে আমাদের ফিমেল কলিগদের বলতে পারবেন যে কোনো রকম সুরক্ষা না দেওয়া সত্ত্বেও তারা আবার কাজে ফিরে যাক? তারা আবার কিভাবে নাইট ডিউটি দেবে? আমাকে এই প্রশ্নের উত্তর আমাকে দিক, আমাকে সিবিআই দিক, আমাকে সরকার দিক, আমাকে চিফ জাস্টিস দিক, যে যেখানে পরিবেশ সুরক্ষিত নয় সেখানে আমরা কিভাবে কাজে ফেরত যাব। সেই জায়গা থেকেই আমাদের এই বক্তব্য যে আমরা কাজে ফিরতে চাইছি, আমরা হাসপাতালে নিজেদের সুরক্ষিত মনে করছি না, তাই আমরা রাস্তায় নেমে পড়েছি। যেভাবে আমরা আন্দোলন করতে শিখিনি, কিন্তু এই ঘটনা আমাদের আন্দোলন করতে শিখিয়েছে। আমরা যেভাবে রাস্তায় নেমে এত র্যালি করেছি, এত মিছিল করেছি, ঠিক সেইভাবেই আমরা রাস্তায় নেমে চিকিৎসাটাও শুরু করেছি। আর শুধু মেডিকেল কলেজ বলে নয়, আজকে আপনি জানবেন কলকাতার সবকটা মেডিকেল কলেজ তাদের নিজস্ব সংলগ্ন এলাকায় গিয়ে এই ক্লিনিক স্টার্ট করেছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা টেলিমেডিসিনও চালু করেছি। গতকাল থেকে টেলিমেডিসিন চালু হয়েছে। যারা দূর দূরান্তের গ্রামের মানুষ, তারা আসতে পারছেন না, যাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল এবং সবকিছু করে, সেটারও নাম আমরা অভয়া ক্লিনিকই রেখেছি, আমাদের অভয়াদিন নামে। তো তারাও কিন্তু সেই পরিষেবা সেটাকে কিন্তু ফলো করতে পারছে। এবার চালাবেন এই আমাদের রাস্তাতেই থাকবে। একদম আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমাদের যে 5টা দাবি, 5 দফা দাবি আপনারা খুব ভালো করেই জানেন। অ্যারেস্ট চাই প্রথম দাবি, দ্বিতীয়ত বিনীত গোয়েলের অপসারণ চাই, তৃতীয়ত সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হোক, চতুর্থত যে থ্রেট কালচার যে বিভিন্ন রকম যে চলছে প্রত্যেকটা হাসপাতালে সেটা নিপাত যাক, এবং 5 নম্বর হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে সুরক্ষার দাবিটা, যে প্রত্যেকটা কলেজে যেন সেই পরিবেশ তৈরি হয় যেখানে আমরা সুরক্ষিত বোধ করি। তো কাজেই যতদিন না এই 5 দফা দাবি আমাদের মেটানো হচ্ছে, আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। আর যতদিন আমরা আন্দোলন চালিয়ে যাব, আমাদের এই ভাষা, এই আন্দোলনের ভাষা এই অভয়া ক্লিনিকের মাধ্যমেই আমরা নিজেদেরকে চালিয়ে যাব।
এর পেছনে কি এরকম কোনো বিষয় রয়েছে যে এর আগে আমরা দেখেছি অনেক থ্রেট উড়ে আসতে আপনাদের দিকে, বিভিন্ন ধরনের হুঁশিয়ারি চোখ রাঙানি এসছে, এবং সেইখানে দাঁড়িয়ে কি স্বাভাবিকভাবে নিজেদের কাজে ফেরানোর জন্যই কি এইভাবে অভয়া ক্লিনিক বা কাজের মধ্যে থাকা, মানে একদিকে প্রতিবাদও হবে একদিকে কাজও হবে? কিছুটা বলতে পারেন, কিন্তু আপনার একটা কথাকে আমি একটুখানি আটকাবো এইটা বলেই যে মানছি না এই ব্যাপারটাতে যে আমরা থ্রেটের জন্য করছি না, কোনো থ্রেট বা হুঁশিয়ারি থেকে এই কাজটা নয়। আমরা জানি আমরা প্রতিনিয়ত যারা 24 ঘন্টা 36 ঘন্টার ডিউটি দিই, আমরা পেশেন্ট এবং রোগীর পালস বুঝি, আমরা রোগীর পরিজন তাদের কি বক্তব্য তাদের বুঝি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেদের যে মানবিক দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকেই এই অভয়া ক্লিনিক। এবং আমরা মনে করি যে যেহেতু আমরা যেহেতু নিজের ভেতর থেকে অন্তর থেকে কাজে ফিরতে চাই, সেই জন্য আমরা একটা অন্যরকম ভাষা খুঁজে নিয়েছি, অন্যরকম মাধ্যম খুঁজে নিয়েছি, যেভাবে আমরা রোগী পরিষেবার একটা প্রতীকী তুলে ধরতে পারি সমাজের কাছে। কেমন পেশেন্ট আসছে, কি আমরা খুবই অভূতপূর্ব রেসপন্স পেয়েছি। কালকেও আপনারা হয়তো জানেন আমাদের টেলিমেডিসিনে প্রায় 700-800 ফোন এসছে, আজকেও আমাদের টেলিমেডিসিন পরিষেবা আছে। এখানেও আমরা এই ঘটনা জানানোর পর খুব অল্প সময়ের মধ্যে জানানোর পর এই খবরটি দ্রুত ছড়িয়ে গেছে। এখন অলরেডি আমাদের প্রায় 200-250 পেশেন্ট হয়ে গেছে, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকেই এরকম আমরা রেসপন্স পাচ্ছি। এখন বাজে হচ্ছে 12:30, 2টো অবধি চলবে। আমরা বলেছি এর আগেও যে আমরা যদি দেখি যে রেসপন্স আমরা খুব ভালো পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা এক্সটেন্ডও করতে রাজি রয়েছি। একেবারে আমরা কিন্তু যারা রয়েছে জুনিয়র একদমই শুভঙ্কর, তাদের সঙ্গে কথা বললাম। এবার যারা ডাক্তার দেখাতে এসেছেন মূলত একটু ভাস্বতী তাদের সঙ্গে কথা বলি। দাদা, এই ধরনের রাস্তায় নেমে এরকম যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তার, কি বলবেন তাদের এই উদ্যোগ? देखिए जो चीज़ हम लोग का कलकत्ता आर्जिकल मेडिकल में जो हुआ है ना, उस चीज़ का लेकर के हम लोग के बंगाल में ये पहला घटना है। घटना ऐसा छिटपुट तो होता रहता है पूरा वर्ल्ड में, बट ये घटना जो है बहुत मतलब दिल को झिझोड़ देने वाला घटना है। ठीक है, चाहे मेरी बहन हो, चाहे मेरी कोई भी हो, अगर वो मेरी बहन है चाहे कोई भी हो, ये घटना किसी के साथ भी नहीं होना चाहिए। और आगे से इस घटना को रोकने के लिए सेंट्रल और राज्य दोनों को मिलकर के एक ऐसा कानून बनाना चाहिए कि एक हमारे माँ बहन के ऊपर नजर डालने से पहले वो 10 मरतबा सोचे कि उसके ऊपर नजर डालेंगे तो मेरा क्या हाल होगा। ठीक আছে, এটা ভালো আছে। এটা করলে আম আদমিকে যে সাহায্য চাইছে ওইটা পাওয়া যাচ্ছে এখানে। এটাই তো কাজ আছে ডক্টর। একদমই শুভঙ্কর, বোঝাই যাচ্ছে যে অভয়া ক্লিনিক শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। আপাতত ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। ফিরলাম বিরতির পর। ছাত্র সমাজের লালবাজার অভিযানে আক্রান্ত সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আন্দোলনকারীদের ছোড়া ইটে জখম চোখ, বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর। চোখের চিকিৎসা হায়দ্রাবাদে। আমাদের জানিয়ে রাখবো, ছাত্র সমাজের লালবাজার অভিযানে আক্রান্ত দেবাশিস চক্রবর্তী। বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর। চোখের চিকিৎসা ইতিমধ্যেই শুরু করা হবে হায়দ্রাবাদে। আপনাদের জানিয়ে রাখবো, আন্দোলনকারীদের ছোড়া ইটে জখম চোখ, বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর। আন্দোলনকারীদের ছোড়া ইটে জখম হয় চোখ। আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে দেবাশিস চক্রবর্তী যে অফিসার অর্থাৎ যে সার্জেন্ট 2015 ব্যাচের, আমরা জানি যে ইস্ট ডিভিশনের সাইবার সেলে তিনি কর্মরত। এবং যেদিনকে এই নবান্ন অভিযান হয় সেই দিনকে মূলত তিনি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট করছিল, সেই সময় বেশ কিছু যারা নবান্ন অভিযানে এসেছিল তারা এই সার্জেন্টের গাড়ির লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে এবং সেখানেই আহত হয় এই সার্জেন্ট। এবং তারপরেই চোখে গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাডমিট করা হয় হসপিটালে। এবং তারপর থেকেই সেখানে যেমনটা দেখা গিয়েছিল যে তার অপারেশন হয়েছিল, কিন্তু অপারেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই অপারেশন অ্যাজ সাচভাবে সাকসেসফুল হয়নি। এবং যেটা জানানো হয়েছিল ডাক্তারদের তরফ থেকে যে
এই সার্জেন্ট তিনি তার বাঁদিকের চোখের দৃষ্টি হারাতে বসেছে কার্যত, এমনটাই ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ তারাও কিন্তু বলা চলে এক কথায় যে ছাড়নেওয়ালা নয়। কারণ হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে সিনিয়র অফিসিয়ালসরা তারা একের পর এক উদ্যোগ নেয় এবং এই সার্জেন্ট যিনি কর্মরত অবস্থায় যার চোখ খোয়াতে বসেছেন, যার দৃষ্টিশক্তি খোয়াতে বসেছেন, সেই সার্জেন্টকে নিয়ে আজকে সকালবেলা হায়দ্রাবাদ রওনা দিয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশনের আরিশ বিলাল। তিনি নিজে গিয়েছেন, তার সঙ্গে একজন সার্জেন্ট গিয়েছেন এবং এই দেবাশিস চক্রবর্তী তার ওয়াইফ তিনি গিয়েছেন, অর্থাৎ 4 জন গিয়েছেন দেবাশিস চক্রবর্তীকে নিয়ে। এবং আমরা এই প্রথমবার দেখলাম যে একজন ডেপুটি কমিশনার সেই ডিভিশনেরই তিনি নিজে অ্যাকম্পানি করছেন এবং কন্টিনিউয়াসলি তিনি অ্যাকম্পানি করে যাচ্ছেন, তার ফ্যামিলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা থেকে আরম্ভ করে। এবং তার আমরা এর আগেও সেই দেবাশিস চক্রবর্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আরিশ বিলাল ডেপুটি কমিশনার, তার সঙ্গে যখন কথা বলি তিনি বলেছিলেন যে তারই ট্যাগ টিমে ছিল এই দেবাশিস চক্রবর্তী। সেদিন যখন তারা ডিউটি করছিলেন একটা জায়গা থেকে, হেস্টিংসের একটা জায়গা থেকে তারা 11 ফার্লং গেটের কাছে যখন মুভ করছিলেন, কারণ লালবাজারের ইনস্ট্রাকশন ছিল তাদের কাছে, সেই সময় এই গুরুতর আহত হয় দেবাশিস চক্রবর্তী এবং তিনি দৃষ্টিশক্তি খুইয়ে ফেলবেন। এই 2015 ব্যাচে তিনি অফিসার, সার্ভিস লাইফে খুব বেশি দিনও তার হয়নি। এই বিষয়টা রীতিমতো মানতে নারাজ ছিল লালবাজারের সিনিয়র অফিসিয়ালসরা এবং সেই কারণের জন্য তারা তখনই বলেছিলেন যে যত দূর যাওয়ার দরকার, যত বড় ট্রিটমেন্ট লাগুক না কেন, সমস্ত বিষয়টা তারা দেখবেন। এবং দেখা গিয়েছিল যে মুখ্য সচিব তিনি নিজে দেখা করতে গিয়েছিলেন এই দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। পুলিশ কমিশনার তিনি নিজে তার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি যাতে তার দৃষ্টিশক্তি ফিরে পান সেই বিষয়টা তারা নজরে রাখবেন এবং সেই কারণের জন্যই আজকে ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিশ বিলাল তিনি তার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে, দেবাশিস চক্রবর্তীকে সঙ্গে নিয়ে হায়দ্রাবাদ রওনা দিয়েছেন। সেখানে যে এলবি প্রসাদ আই ইনস্টিটিউট রয়েছে, আমরা জানি যে এই ইনস্টিটিউট হচ্ছে অন্যতম একটি নামী ইনস্টিটিউট, যাদের ডাক্তারদের সঙ্গে ক্রমাগত কিন্তু কলকাতার ডাক্তাররা তাদের পরামর্শ নেওয়া থেকে আরম্ভ করে সমস্ত বিষয়, এবং ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে তিনি একটু ভালো হলেই, একটু ট্রাভেল করার যদি তিনি পারেন ট্রাভেল করতে, সেক্ষেত্রে তখনই তাকে একদম তড়িঘড়ি হায়দ্রাবাদ নিয়ে যাবে। এবং ডাক্তারদের পারমিশন নিয়েই আজকে সকালেই তারা রওনা দিয়েছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে এবং আজই এলবি প্রসাদ যে এই আই ইনস্টিটিউট রয়েছে সেখানে তিনি অ্যাডমিট হবেন এবং সেখানে খুব সম্ভবত, যদিও এটা এখনো স্পষ্ট নয়, তার আই ট্রান্সপ্ল্যান্ট হবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এর কি আপডেট হয়, তারা হায়দ্রাবাদে গিয়ে পৌঁছালে কি বলে ডাক্তার, এই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমরা প্রধানভাবে নজর রাখছি। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, এবং সে জায়গা থেকে রিয়া যেমনটা জানালো যে একটি প্রথিতযশা হাসপাতাল প্রতিষ্ঠানে কিন্তু তার চোখের যে ট্রান্সপ্লান্টেশন সেটা হবে এবং আজকে তাকে ভর্তি করা হলে আগামীকাল কিন্তু এই প্রক্রিয়া হবে। ধন্যবাদ রিয়া। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলনের ঝড় তখন হাসপাতালের নার্সের শ্লীলতাহানির অভিযোগ, বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। থানায় অভিযোগ দায়ের নার্সের তরফে। ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত রোগী। অভিযুক্ত দ্রুতর শাস্তির দাবিতে স্বাস্থ্যকর্মীদের মিছিল, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিল। ইলামবাজারের স্বাস্থ্যকর্মীদের শ্লীলতাহানির ঘটনায় হাসপাতালে জরুরি বৈঠকে সিএমওএইচ স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক, ইলামবাজার থানার ওসি ও স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন, তবে আমাদের প্রতিনিধির কাছে আসবো। আপনাদের জানিয়ে রাখবো প্রতিবাদ মিছিল যে ইতিমধ্যে চলেছে, আমরা সেই ছবিও আপনাদের সামনে বেশ কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম, যেখানে মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে আজকের যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সিএমওএইচ ছিলেন, স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা ছিলেন, পাশাপাশি অন্যান্য যারা আধিকারিক, পুলিশ আধিকারিক তারাও কিন্তু ছিলেন।
আর এই নিয়ে সরাসরি যাব মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনা, একদিকে যখন প্রতিবাদ মিছিল চলছে এই আরজিকর কাণ্ড, যার রেশ আমরা প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত দেশের মধ্যে দেখছি, এবং তারই মাঝে যে এই ঘটনা, সেক্ষেত্রে মহিলাদের যে নিরাপত্তা আরও একবার প্রশ্নের মুখে। আমি জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে। একেবারে ভাস্বতী, দেখো তুমি জানো যে আরজিকরের ঘটনা নিয়ে গোটা রাজ্য তোলপাড়, গোটা দেশ তোলপাড়, দেশের কোনায় কোনায় কিন্তু সে আঁচ পৌঁছে গেছে এবং প্রত্যেকটা মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা সকলেই একটি দাবি নিয়ে সরব, সেটি হচ্ছে জাস্টিস। সকলেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আরজিকরের ঘটনার সঙ্গে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। দেখো এই ঘটনার মাঝেই এবার চাঞ্চল্যকর অভিযোগ, রীতিমতো বলা যেতে পারে, অবশ্যই আবারও তোমাকে বলে রাখি ভাস্বতী, চাঞ্চল্যকর অভিযোগ, এবং জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে গতকাল সন্ধ্যার পর থেকে। অবশ্যই দেখো যে অভিযোগ সামনে আসছে, একেবারেই সরকারি হাসপাতালের কর্তব্যরত অবস্থায় এমার্জেন্সি বিভাগে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি মহিলা নার্স, সেই নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। এবং এই অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। অবশ্যই ভাস্বতী, ঠিক ঘটনাটা ঠিক কি ঘটেছে অবশ্যই আমি তোমাকে সেই ঘটনাস্থলে রয়েছি, গ্রাউন্ড জিরোতে রয়েছি, আমি আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে আমি বলবো। দেখো শনিবার অর্থাৎ গতকাল ঠিক ঘড়ির কাঁটায় যখন 8:30 থেকে 9টা, এরই মধ্যে 8:35-40 ঠিক সেই সময়, দেখো আমি সরাসরি প্রথমে তোমাকে নিয়ে যাব, দেখো ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ইলামবাজার বীরভূম। অবশ্যই আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এমার্জেন্সি ঠিক বিভাগ, ঠিক সেই জায়গাটা একটু দেখানোর জন্য। দেখো আমি তোমাকে অবশ্যই দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কলকাতা টিভির পর্দায় চোখ রেখেছেন সেই সমস্ত দর্শকগুলো তুলে ধরছি। দেখো এই হচ্ছে সেই এমার্জেন্সি বিভাগ, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্ট্রেচারে, এই যে স্ট্রেচার, এই স্ট্রেচারেই কিন্তু মূলত শুয়েছিল ইলামবাজারের এক যুবক, যে অসুস্থ অবস্থায় এসেছিল, তার শরীর খারাপ, তার জ্বর, শরীর অসুস্থ অবস্থায় এসেছিল এবং চিকিৎসা পরিষেবা দিতে এসেছিল। যেটা অভিযোগ এখানকার কর্তব্যরত যারা নার্স যারা ছিলেন, তার যেটা দাবি যে প্রথমেই প্রাথমিকভাবে ডাক্তার চিকিৎসা করে এবং ডাক্তার চিকিৎসা করার পর নার্সকে বলা হয় যে স্যালাইন এবং ইঞ্জেকশন দিতে। যখনই পেশেন্টকে যখন স্যালাইন এবং ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় নার্স এটা মারাত্মক অভিযোগ করছেন যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে, অর্থাৎ তার শরীরের যে গোপনাঙ্গ সেখানেই কিন্তু হাত দিয়ে অসভ্য আচরণ, দুর্ব্যবহার করা হয়েছে। এমনই গুরুতর মারাত্মক অভিযোগ কিন্তু ইলামবাজারের কর্তব্যরত নার্স এমার্জেন্সি বিভাগ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু তুলে হয়েছিল। এবং তারপর ইলামবাজার থানায় রিটেন কমপ্লেন করে সেই নার্স হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও করা হয়। খুব স্বাভাবিকভাবেই গতকাল রাত্রেই সেই যুবককে গ্রেপ্তার করেছে ইলামবাজার থানার পুলিশ, এবং অবশ্যই পুরো ঘটনায় নিয়েই কিন্তু দফায় দফায় কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। দেখো অবশ্যই আজকে সকাল থেকে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকে ইলামবাজার যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্রের যারা স্বাস্থ্যকর্মী, এখানকার নার্স যারা রয়েছেন, এখানকার যারা গ্রুপ বি স্টাফ রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা সকলেই কিন্তু আজকে সকাল থেকেই পথে নেমেছে। তাদের বেশ কয়েকটা দাবি, সেই দাবি নিয়েই পথে নেমেছে। তারা যে বলছেন যে প্রথমত হচ্ছে এই যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রথম দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার গ্যারান্টি দিতে হবে, তার নিরাপত্তা দিতে হবে, না হলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সকাল থেকে আমি যেখানে রয়েছি এই ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখানে থেকে এখানকার স্বাস্থ্যকর্মীরা উই ওয়ান্ট জাস্টিস, যদি নিরাপত্তা না থাকে আমরা পরিষেবা দেব না, এ ধরনের লেখা পোস্টার নিয়ে তারা সরাসরি পাশে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক ধরে ইলামবাজার থানায় তারাই যায় এবং থানায় তারা কিন্তু দ্বারস্থ হন। থানার যারা আধিকারিক ছিলেন তাদেরকে তারা দৃষ্টি আকর্ষণ করেন যে নিরাপত্তা দিতে হবে, না হলে আমরা ডিউটিতে ফিরতে পারবো না। খুব স্বাভাবিকভাবে পুলিশ সেটা নিশ্চিত করছে। ইতিমধ্যেই অবশ্যই তোমাকে বলা ভালো যে প্রচুর মানুষজন রয়েছে এখানে, আলোড়ন একটা পরিবেশ তৈরি হয়েছে। হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাস্বতী তোমাকে বলে রাখা ভালো, ইতিমধ্যেই এই যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে উচ্চ পর্যায়ে একটা বৈঠক হাসপাতালের পাশের বিল্ডিংয়ে কিন্তু শুরু হয়েছে। সেখানে রয়েছেন জেলার মুখ্য যিনি স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ CMHO রয়েছেন, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক রয়েছেন, এখানকার চিকিৎসক নার্স রয়েছেন, এছাড়াও
ইলামবাজারের যারা বিডিও তিনি রয়েছেন, পুলিশের তরফ থেকে ইলামবাজার থানা যিনি ওসি তিনি রয়েছেন এবং উচ্চ পর্যায়ে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে একটাই দাবি যে নিরাপত্তা দিতে হবে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে হবে। তুমি বুঝতে পারছো যে আরজি কর নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, যেখানে সকলেই দেশের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় থেকে জাস্টিসের জন্য তারা কিন্তু পথে নেমেছে, সে জায়গায় দাঁড়িয়ে কর্তব্যরত অবস্থায় একজন স্বাস্থ্যকর্মীকে, একজন নার্সকে, মহিলা নার্সকে এভাবে যদি শ্লীলতাহানি হতে হয় তাহলে যখন আরজি করের ঘটনার প্রতিবাদ বিক্ষোভের ঝাঁজ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারই মাঝে এই ঘটনা আবারও স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। ধন্যবাদ মনা বীরবংশী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অরাজনৈতিক নাম নিয়ে নয়, দয়া করে রাজনীতির পতাকাগুলো বের করুন, হাতগুলো গুড়িয়ে ভেঙে দেব। আরজিকর কাণ্ডে বিরোধীদের হাত ভেঙে দেওয়ার নিদান তৃণমূল ব্লক সভাপতি, বিরোধীদের হুঁশিয়ারি বড়জোড়ার ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বিরোধীদের হাত ভেঙে দেওয়ার নিদান তৃণমূলের ব্লক সভাপতির। একটি সভা থেকে ঠিক এই মন্তব্য করেন। বিশ্বনাথ ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। বিশ্বনাথ, ঠিক কি, কাদের উদ্দেশ্য করে ঠিক কি বললেন তিনি? দেখো, গতকাল বড়জোড়ার ব্লকের যে বেলিয়াতোড় এলাকা রয়েছে, সেই বেলিয়াতোড় এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে কিন্তু বেলিয়াতোড় ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেখানেই কালিদাস মুখোপাধ্যায়, যিনি বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি সেইখানে কিন্তু উপস্থিত ছিলেন। অ্যাকচুয়ালি দেখো, আরজিকর কাণ্ডে যেভাবে দিনের পর দিন আন্দোলন বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জে যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে কিন্তু যথেষ্টই অস্বস্তিতে রাখছে কিন্তু শাসক দলকে। আর এই অস্বস্তিতে এড়ানোর কারণে কিন্তু তৃণমূলের পতাকা দূরে ঠেলে এবার সরাসরি হুঁশিয়ারি সুর কিন্তু শোনা গেল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার কথায়। তিনি সরাসরি বলছেন যে দলীয় পতাকা বের করুন, বিরোধীদের হাত পা ভেঙে ফেলে দেব। আর এই বক্তব্যই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু শোরগোল ফেলে দিয়েছে। আর এই হুঙ্কারের রীতিমতো বিজেপি এবং তৃণমূল তাদের নিশানায় কিন্তু একই রকম ভাবে দোষারোপ করতে শুরু করেছে। ধন্যবাদ তোমায়। তৃণমূলের ব্লক সভাপতি তিনি ঠিক কি বললেন, কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো। রাজনৈতিক নাম দিন, রাজনীতির পতাকা দয়া করে বের করুন, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। এরা তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা। আমরা লড়তে জানি, লড়াই আমাদের জন্ম, আন্দোলন দিয়ে আমাদের জন্ম। রিজওয়ানের হত্যাকাণ্ডে কি করেছিল মমতা ব্যানার্জি? বিচার চেয়েছিল এবং সাথে সাথে কি বলেছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে এখনো এই যারা বলছে হাত ভেঙে গুড়িয়ে দেব, তারা যেরকম বিচার চাইছেন তেমনি মুখ্যমন্ত্রীর পদত্যাগটাও চান। এইটা চাইলে জানবো যে হ্যাঁ, তাদের আন্দোলন সঠিক পথে যাচ্ছে। কারণ সারা পশ্চিমবাংলায় এখন হচ্ছে যে একটা মানে সমস্ত কিছুতে একেবারে, আগে জানতাম কয়লা বালি এইসবে দুর্নীতি হচ্ছে, কিন্তু এখন হসপিটালগুলোতে যে কি ধরনের দুর্নীতি হচ্ছে আমরা এই ঘটনা ঘটার পরে জানতে পারছি। বাবুরাম সাপুরে তার বিষধর সাপগুলোকে ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। এই সাপেদের কোনো বীজ নেই, কারণ এদের বীজদার সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে এদের বীজদার ভেঙে গেছে, কারণ জনগণের কোনো সমর্থন নেই। তাই এই আরজিকর কাণ্ডের মুখ ফেরানোর জন্য আজকে এইসব বেফাস। কুলতলিতে ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানি। গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। সরকারি সম্পত্তি দখল, ম্যানগ্রোভ কাটা, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কুলতলিতে ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি তাপস বাগানি। সরকারি সম্পত্তি দখল, ম্যানগ্রোভ কাটা, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজু দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ উঠে আসছে? দেখো, মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ মূলত ম্যানগ্রোভ কেটে সেখানে
পাকা বাড়ি নির্মাণ করছিল এবং তারপরেই কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু লিখিত অভিযোগ দেয় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে আলিপুর আদালতে তোলা হবে এবং এই ঘটনার পিছনে ঘিরে কিন্তু এলাকায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপি তাই বিষয়টিকে রাজনৈতিকভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন। অপরদিকে ম্যানগ্রোভ কেটে এই ঘটনা ঘটানোর ফলে বন দপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধেও লিখিত একটা অভিযোগ করা হয়েছে। উভয় দিক থেকেই কিন্তু তাকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এবং আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে। ধন্যবাদ রাজু। গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি তাপস বাগানি, কুলতলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আরো 12 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।